প্রেগনেন্সি প্ল্যান করার আগে কাপেলদেরকে কি কি সতর্কতা নেওয়া উচিত? হাজব্যান্ড ওয়াইফ দুজনেরই কিছু বেসিক ব্লাড টেস্ট করা দরকার, যে প্রেগনেন্সির সময় কি খাওয়া দাওয়া করবো, এবং এটা না খাওয়াই বেটার। কখন আমরা ডিটেক্ট করবো বা বলতে পারি যে ইনফার্টিলিটি? হাজব্যান্ড ওয়াইফ একসাথে থেকেছেন এবং আনপ্রোটেক্টেড সেক্সুয়াল ইন্টারকোর্সের পরেও 1 বছর পরেও তারা কনসিভ করতে পারছেন না। সিমেন অ্যানালিসিস যেটা বললে, তো এটার মাধ্যমে আমরা কি কি বুঝতে পারি বা একটা মেলের কি কি প্রবলেম আছে, মানে সেটা কি কোয়ালিটি কোয়ান্টিটি দুটোই বোঝা যায় এই সিমেন অ্যানালিসিস করে? একদম পুরোটাই বোঝা যায়। আচ্ছা, ফরওয়ার্ড যে মোটিলিটি, যেটা সাঁতার কাটার মতো যে মুভমেন্ট হয় বাড়লে, নর্মাল ডেলিভারির জন্য কিন্তু অলওয়েজ পসাম থাকতে হবে। কিছু রিডিং টেকনিক্স আছে, এগুলো জানলে পরে ভালো হয়। কিছু এখানে প্রেগনেন্সিটা যদি ওভারি বা টিউবের মধ্যে আসে, অ্যাবনর্মাল লোকেশনে প্রেগনেন্সি লোকেশনটা ঠিক নেই, কোনোভাবে কি অ্যাভয়েড করা পসিবল বা আমরা কি স্ক্যান করে এটা জানতে পারি? নেক্সট প্রেগনেন্সিতে কি একই রিপিটেশন হতে পারে, পিকের চান্স ফিউচারেও বেড়ে যায়। নমস্কার, আজকের পডকাস্টে আপনাদের সবাইকে স্বাগত। আমি ডক্টর সুতকা মাইতি। ফ্রিকোয়েন্টলি আস্কড কিছু কোশ্চেন যেগুলি পেশেন্টদের কাছ থেকে প্রচুরভাবে আমরা পেয়ে থাকি, সেই কোশ্চেনগুলি নিয়েই কিন্তু আজকে কথা বলবো। আমার সঙ্গে রয়েছেন ডক্টর মধুমন্তী বাসু, কনসালটেন্ট গাইনোকোলজিস্ট। নমস্কার, আমি ডক্টর মধুমন্তী বাসু, কনসালটেন্ট গাইনোকোলজিস্ট, অবস্টেট্রিশিয়ান এবং ল্যাপ্রোস্কোপিক সার্জন, কলকাতা। বেসিক্যালি ম্যাম, যেটা কোশ্চেন আজকে আপনার কাছ থেকে আমি জানতে চাইবো, তো প্রচুর পেশেন্টদের এই কোশ্চেনটা থাকে, আইডিয়াল টাইম ফর প্রেগনেন্সি। বেসিক্যালি প্রেগনেন্সি নেওয়ার সময়টা ঠিক কোন সময়, যদি একটু ইলাবোরেট করে বলেন তো আমাদের দর্শক বন্ধুদের জন্য খুবই উপকার হবে। দেখো, আইডিয়াল টাইম বলে অ্যাজ কিছু হয় না, কিন্তু আমরা মোটামুটি যেটা বলি 20-র পর থেকে আপ টু মিড 30s, এটা হচ্ছে বেস্ট টাইম। কেন, টিনেজ প্রেগনেন্সিতে যে কমপ্লিকেশনগুলো থাকে সেগুলো অ্যাভয়েড করা যায়, বা আফটার 35 যে সমস্ত কমপ্লিকেশনগুলো হয় সেগুলো অ্যাভয়েড করা যায়। মানে আপনি বলতে চাইছেন 20 to 35, মানে আমরা 20 থেকে 30 একটা ডিকে, নেক্সট আবার 30 থেকে 35, মানে 15 বছর মোটামুটি আমরা বলছি যে একটা হেলদি প্রেগনেন্সি আসতে পারে বেসিক্যালি। হ্যাঁ, এরকম নয় যে 20-র আগে নিলে বা 35-এর পরে নিলে যে হেলদি প্রেগনেন্সি আসবে না। অনেক ক্ষেত্রেই দেখা যায় যে একদম আনকমপ্লিকেটেড প্রেগনেন্সি থাকে, কিন্তু ম্যাক্সিমাম যেটা দেখা যায় আমাদের, এই টাইমটা হচ্ছে আইডিয়াল। মানে 20 to 35 এটাই বেসিক্যালি আইডিয়াল টাইম ফর প্রেগনেন্সি, মানে ন্যাচারাল, যেটা আমরা বলছি যে কোনো রকম কোনো কমপ্লিকেশন ছাড়া জেনারেলি। হ্যাঁ, দেখা গেছে 35-এর ওপরেও কিছু কিছু কমপ্লিকেশনগুলো বেড়ে যায়, এবং টিনেজ প্রেগনেন্সিতেও যেগুলো অ্যানিমিয়া বা আরো আদার্স যে কমপ্লিকেশনগুলো থাকে, মানে আমাদের ইন্ডিয়াতে যেটা মোস্ট কমন অ্যানিমিয়া, বা টিনেজ প্রেগনেন্সিও আমাদের খুবই কমন, বিশেষ করে একটু গ্রামের দিকের সাইডে, পেরিফেরিতে। সেটাও কিন্তু উচিত না। আফটার 20 till 35-36 হচ্ছে বেস্ট টাইম। মানে এই টাইমটা মোটামুটি প্ল্যানিং করা যেতেই পারে। তো নেক্সট যেটা আপনাকে আমি জিজ্ঞেস করতে চাইবো, যে এই প্রেগনেন্সি প্ল্যান করার আগে কাপেলদেরকে কি কি সতর্কতা নেওয়া উচিত, যেটা সবাই জিজ্ঞেস করে থাকেন যে কি কি সতর্কতা নেব, কি কি টেস্ট করা দরকার, এটা নিয়ে যদি একটু বলেন তাহলে সুবিধে হয়। যখনই আপনি প্রেগনেন্সি প্ল্যানিং করছেন, হাজব্যান্ড ওয়াইফ দুজনেরই কিছু বেসিক ব্লাড টেস্ট করা দরকার। যেমন দুজনের ব্লাড গ্রুপটা কি আছে জানা দরকার, দুজনেরই থ্যালাসেমিয়া স্ক্রিনিং একটা মাস্ট, এবং বেসিক কিছু টেস্ট যেমন থাইরয়েড, সুগার, বিশেষ করে ফিমেল পার্টনারের হিমোগ্লোবিন লেভেল কতটা আছে, এগুলো দেখে নেওয়া খুবই জরুরি। মানে হিমোগ্লোবিন তো এফেক্ট করতেই পারে, মানে অ্যানিমিয়া থাকলে সেটা সমস্যা আগে আমরা করে আসতেই পারে সেটা। ব্লাড গ্রুপ কি খুব ইম্পর্টেন্ট চেক করাটা? ব্লাড গ্রুপটা ইম্পর্টেন্ট, কিন্তু অনেকের যেটা থাকে যে বলে হাজব্যান্ড ওয়াইফ সেম ব্লাড গ্রুপ, সেক্ষেত্রে কি কোনো প্রবলেম থাকে? একদমই না, সেম ব্লাড গ্রুপে কোনো প্রবলেম নেই। ব্লাড গ্রুপের একটা বিষয় খেয়াল রাখতে হবে, যদি ওয়াইফের নেগেটিভ ব্লাড গ্রুপ থাকে সেক্ষেত্রে হাজব্যান্ডের ব্লাড গ্রুপ টেস্ট মাস্ট, এবং সেটা যদি পজিটিভ থাকে সেক্ষেত্রে একটা টেস্ট আমরা করি প্রেগনেন্সিতে, এবং প্রেগনেন্সি প্ল্যানিংয়ের আগেও করা যেতে পারে, আইসিটি বলে টেস্ট, এবং তারপরে আমরা একটা অ্যান্টিডি ইনজেকশন দিই যাতে করে বেবি বা ফিউচার প্রেগনেন্সিতে বেবির কোনো অসুবিধা না হয়। মানে এটা কি ধরনের প্রবলেম বা সমস্যা আছে?
বেসিক্যালি হাজবেন্ডের যদি ব্লাড গ্রুপ পজিটিভ থাকে সেক্ষেত্রে বেবির ব্লাড গ্রুপই পজিটিভই হবে, এবং মায়ের যেহেতু ব্লাড গ্রুপ নেগেটিভ, মায়ের আর বাচ্চার ব্লাড একসাথে মিশে বেবির কিছু এফেক্ট হয়, যেমন বেবির অ্যানিমিয়া হতে পারে, জন্ডিস হতে পারে, হেমোলাইটিক অ্যানিমিয়া হয়, সেক্ষেত্রে এমনকি বেবির ইন্ট্রাইউট্রাইন ডেথ পর্যন্ত হতে পারে, এবং ফিউচার প্রেগনেন্সিতেও বেবি অ্যাফেক্টেড হতে পারে। ফিউচার বলতে মানে তার সেকেন্ড বা থার্ড প্রেগনেন্সি বেবি প্রবলেম হতে পারে। প্রবলেম মানে বলছেন ফার্স্ট প্রেগনেন্সিতে প্রবলেম হওয়ার সম্ভাবনাটা কম থাকে, হয় বাট সেকেন্ড বা থার্ড এর ক্ষেত্রে সেটা বেশি থাকে। বেশি, হ্যাঁ। কিন্তু ফার্স্ট প্রেগনেন্সিতেও প্রবলেম হবে না এরকম না, হতে পারে। তাই জন্য অ্যান্টিডি ইনজেকশন কিন্তু মাস্ট ডিউরিং প্রেগনেন্সি একবার এবং ইমিডিয়েটলি আফটার ডেলিভারি একবার। ইনফ্যাক্ট যদি মিসক্যারেজও হয় তখনও কিন্তু অ্যান্টিডি আমাদের দিতেই হবে। ওকে, তার মানে ব্লাড গ্রুপিংটা বা ব্লাড গ্রুপ টেস্ট করে প্ল্যান করাটা কিন্তু প্রচন্ড ইম্পর্টেন্ট। একদম নেগেটিভ থাকলে সেটা সমস্যা হতেই পারে। আরো একটা জিনিস, যে এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস এরকম একটা টার্মিনোলজি আমরা শুনে থাকি, ব্যাপারটা কি সেটি? এই জিনিসটাই বলছিলাম যে ওয়াইফের ব্লাড গ্রুপ যদি নেগেটিভ হয় আর হাজবেন্ডের ব্লাড গ্রুপ যদি পজিটিভ হয়, যদি দুজনেরই নেগেটিভ হয় আবার কোনো ঝামেলা থাকলো না। ওকে, যদি হাজবেন্ডের ব্লাড গ্রুপ পজিটিভ আর ওয়াইফের নেগেটিভ হয় সেক্ষেত্রে এই প্রবলেমটা হয় যে সেই বেবি অনেক সময় কম এফেক্টেড হয়, কিন্তু সেই মহিলাই তার পরের প্রেগনেন্সি যখন নেয় সেক্ষেত্রে বেবির হেমোলাইটিক অ্যানিমিয়া, জন্ডিস এবং পুরো বেবি পুরো সোয়েলিং হয়ে যাওয়া, পুরো ফুলে যাওয়া এবং এমনকি পেটের বেবিও মারাও যেতে পারে। এটাকেই আমরা বলি এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস, মানে যে ফিটাস রয়েছে পেটের ভিতরে সেই ফিটাস এফেক্টেড হয় এবং তার যে লাল রক্তকণিকাগুলো হয় সেগুলো ভাঙতে শুরু করে, সেটাই আমরা বলি এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস। এবং সেটা একটা খুব ড্রেডফুল কমপ্লিকেশন, যে বাচ্চা সুস্থ একদমই থাকে না। মানে ধরুন এটা আপনি যেরকম বললেন যে একটা ইনজেকশন দেওয়া হয়, আপনারা সাজেস্ট করেন, তো ইনজেকশন নেওয়ার পরে ডেলিভারি নর্মাল হলো, সেক্ষেত্রে কি বাচ্চার প্রবলেম হতে পারে? না, ইনফেকশনটা হচ্ছে প্রিভেন্ট করার জন্য, যাতে করে এই ব্লাড মিক্সিংটা হলেও মায়ের ব্লাডে সেই অ্যান্টিবডিগুলো না আসে, যাতে করে বেবি এফেক্ট না হয়। সুতরাং যদি আইসিটি টেস্ট নেগেটিভ থাকে আর যদি তারপরে ইনজেকশনটা মা পেয়ে যান তারপরে আর কোনো অসুবিধা হয় না। ইনজেকশন হলো মানে মাদারকে দেওয়া হলো, ডেলিভারি নর্মাল হলো, মানে আমি এটা বলতে চাইছি আফটার ডেলিভারি বাচ্চা কি নর্মাল থাকে? হ্যাঁ, যাতে কোনো প্রবলেম হবে না। না কোনো অসুবিধা। সুতরাং এটা ডিটেকশন করাটা কিন্তু প্রচন্ডভাবে জরুরি। ব্লাড গ্রুপ প্রচন্ডভাবে জরুরি দুজন পার্টনার। আরো একটা বিষয় যে প্রচন্ডভাবে আমাদের ইন্ডিয়াতে কমন খুব, যে থ্যালাসেমিয়া টেস্ট। বিয়ের আগে আমরা বলে থাকি যে থ্যালাসেমিয়া টেস্ট করাটা খুব দরকার কাপেলের। তো এটা কেন দরকার অ্যাকচুয়ালি? থ্যালাসেমিয়াতে কি সমস্যা আসতে পারে বেসিক্যালি? যদি থ্যালাসেমি কেরিয়ার কেউ হয় কি কি সমস্যা হতে পারে? একদম, বিশেষ করে আমাদের এই এলাকায় মানে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে থ্যালাসেমিয়া কেরিয়ার এই কন্ডিশনটা খুবই কমন। থ্যালাসেমিয়া তো আছেই, যদি থ্যালাসেমিয়া থাকে আগে থেকেই জানা যায় যে এই মানুষটি থ্যালাসেমিক, কারণ তার অনেক রিপিটেড ব্লাড ট্রান্সফিউশন লাগে এবং একটা থ্যালাসেমিয়া ফিসিস বলি আমরা, যে তাদের মুখ দেখে বোঝা যায় যে এই মানুষটি থ্যালাসেমিয়ার পেশেন্ট। কিন্তু যদি কেরিয়ার থাকে তাকে বাইরে থেকে দেখে কিছুভাবেই বোঝা সম্ভব না যে এই মানুষটি কেরিয়ার। প্রেগনেন্সি প্ল্যানিং এর ক্ষেত্রে থ্যালাসেমিয়া স্ক্রিনিং এই কারণে ইম্পর্টেন্ট যে যদি একজন পার্টনার কেরিয়ার হন সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। বেবির 6 মাসের পরে টেস্ট করে দেখে নেওয়া হবে বেবি কেরিয়ার হয়েছে কিনা, এবং ফিউচারে সেই বেবি যখন ম্যারেজ প্ল্যান করবে সেক্ষেত্রে তার পার্টনারকেও জানতে হবে যে সে কেরিয়ার কিনা। কিন্তু যদি বোথ পার্টনার্স থ্যালাসেমিয়া কেরিয়ার হয় সেক্ষেত্রে 25% চান্স যে বেবিটি থ্যালাসেমিয়া মেজর হতে পারে। সেক্ষেত্রে আমরা প্রেগনেন্সি প্ল্যান করার আগে জানবো, এবং যদি হাজব্যান্ড ওয়াইফ কেরিয়ার কিন্তু তারা তো প্রেগনেন্সি প্ল্যান করবে, সেক্ষেত্রে প্রেগনেন্সি 3 মাসের টাইমে আমরা টেস্ট করি কিছু, যে বেবির চারপাশের যে জলটা থাকে বা কিছু কোষ নিয়ে আমরা টেস্ট করি যে বেবিটি থ্যালাসেমিক কিনা বা কেরিয়ার কিনা। সেক্ষেত্রে যদি বেবিটির থ্যালাসেমিয়া পজিটিভ থাকে আমরা সেই প্রেগনেন্সিটা আর কন্টিনিউ করি না এবং টার্মিনেশনের দিকে যাই। ওকে, ধরুন কোনো কাপেল জানেন না যে তারা থ্যালাসেমিক কেরিয়ার, তাদের থ্যালাসেমিয়া আছে তারা জানেন না, বা কেরিয়ার বহন করছেন সেটুকুও জানেন না, কিন্তু তাদের একটা প্রেগনেন্সি এসেছে, তো সেক্ষেত্রে ধরুন টেস্টও করা হলো না, সেক্ষেত্রে কি কি সমস্যা আসতে পারে? সেক্ষেত্রে যখনই প্রেগনেন্সিতে পেশেন্ট আসেন আমাদের কাছে
আমরা সঙ্গে সঙ্গে থ্যালাসেমিয়া টেস্ট সাজেস্ট মানে এটা মাস্ট, থ্যালাসেমিয়া টেস্টটা মাস্ট। থ্যালাসেমিয়া যদি প্রি ওকে, প্রেগন্যান্সিতে নাও হয়, ডিউরিং প্রেগন্যান্সি আমরা টেস্ট করিয়ে দেখেই নিই থ্যালাসেমিয়া কেরিয়ার কিনা। আচ্ছা, মানে এটা বেসিক্যালি মাস্ট যে প্রেগন্যান্সিতে থ্যালাসেমিয়া টেস্টটা এরা একদম একদম ডক্টররা সেরকমই সাজেস্ট করছেন। একদম। ওকে ওকে ওকে। নেক্সট যেটা জানতে চাইবো আপনার কাছে, যে ধরুন প্রেগনেন্সি প্ল্যান করার জন্য কাপেলকে কি কি নিয়ম মেনে চলা উচিত, বা তারা কি কি প্রিকশন নেবেন তাদের নর্মাল লাইফস্টাইল থেকে, বা ধরুন এখন তো সবাই মোটামুটি কাজকর্ম করেন, ফিমেল বা মেন দুজনেই কাজকর্ম করেন, ওয়ার্কিং দুজনেই। তো এখনকার যে লাইফস্টাইল তারা কি কি মেনটেন করবেন বা কি কি বর্জন করবেন তাদের লাইফ থেকে? এখানে প্রথমেই যেটা বলবো, আমাদের ডায়েটটা তো খুবই চেঞ্জ হয়েছে এখনকার লাইফস্টাইলে। একদম চেষ্টা করতে হবে যত ওই রেডি টু ইট ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, কোল্ড ড্রিঙ্কস এইসবের থেকে দূরে থাকা যায়, বিরত থাকা যায়। একদম ওয়েটটা যাতে একটা ব্যালেন্স, একটা ওয়েট, হেলদি ওয়েট যেটা মেনটেন হয়। আমাদের ঘুমটা যেন ঠিক মতন হয়। একটা রেগুলার এক্সারসাইজের মধ্যে যদি থাকা যায় একসাথে দুজনে মিলে, আর কিছু না হোক ডিনারের পরে দুজনে মিলে একটু হাঁটলাম, এগুলো হচ্ছে আমাদের মেনটেন করতে হবে। প্লাস এখনকার দিনে যেগুলো খুব কমন, মানে অ্যাডিকশনস যেগুলো থাকে বোথ মেল অ্যান্ড ফিমেল পার্টনার্সের, অ্যাডিকশনস, হ্যাঁ, স্মোকিং, অ্যালকোহল, এইগুলো থেকে একটু বিরত থাকলে মনে হয় বেটার। এখন বেসিক্যালি নাইট ডিউটি, ওয়ার্ক ফ্রম হোম, এগুলো তো চলেই এসছে আমাদের। আফটার কোভিড একটা কালচার রয়েইছে অ্যাকচুয়ালি। নাইট ডিউটি আগেও ছিল, সেরকম নয়। যেটা আপনি বললেন যে আফটার ডিনার যে একটু ওয়াকিং ব্যাপারটা, তো সেক্ষেত্রে তারা করতে পারছে না, সেক্ষেত্রে কি করা উচিত? দেখো, ঘুমটা খুবই ইম্পর্টেন্ট একটা মানুষকে। ঘুমের 8 ঘন্টা, হ্যাঁ, 7 ঘন্টা আমরা আমাদের বডিটা তো আবার রিজুভেনেট হবে না ঘুমের পরে। সেই ঘুমটা যতটা সম্ভব চেষ্টা করতে হবে, যতটা টাইম বাড়িতে পাচ্ছি, তো অহেতুক রাত্রিবেলা ফোন না দেখে তাড়াতাড়ি শুয়ে পড়লাম, একটু সকাল সকাল উঠলাম, যাতে ঘুমটা ঠিক মতন হয়, কারণ ঘুমের ইম্পর্টেন্সটা প্রচুর। প্রচন্ড বেশি, একদম। মানে ফোন একটা বিশাল বড় ফ্যাক্টর বেসিক্যালি। ফোনটাকে আমাদেরকে দূরে সরাতে হবে। সাইড করলেই একদম একদম। রিল ভিডিও, ইউটিউব যতটা সম্ভব কম দেখা যায় বেসিক্যালি, যে ম্যাডামও বলছেন। তো সেক্ষেত্রে ঘুমকে যেন স্যাক্রিফাইস না করা হয়। ঘুমটা খুব ইম্পর্টেন্ট। 8 ঘন্টা ঘুম, 7 থেকে 8 ঘন্টা, এটা ধরেই চলতে হবে মোটামুটি। আমাদেরকে ধরলে আমরা একটা হেলদি প্রেগনেন্সির প্ল্যান করা যেতে পারে। একদম। এবং ফোন যত কাছে না থাকবে তত কাপেলরা বেশি ইন্টিমেট হতে পারবে, আমার যেটা মনে হয়। একদম একদম। সেক্ষেত্রে অবশ্যই ফোন একটা বিশাল বড় ফ্যাক্টর এখনকার দিনে। যদিও ফোন ছাড়া আমাদের কোনো কাজ হয় না অ্যাকচুয়ালি। ফোন ছাড়া কোনো কাজ হয় না, কোনো ডেলিভারি আসে না, বা অফিসের কাজ হয় না। তো ফোন একটা বিশাল বড় ফ্যাক্টর। তাও ফোনটা যতটা সম্ভব আমরা বর্জন করতে পারি। বর্জন মানে এটা নয় যে একেবারেই ফেলে দেবো, এরকম নয়। যতটা সম্ভব দূরে থাকতে পারি ফোন। তো অফিস থেকে ফিরে যাতে টাইমটুকু যেন নিজেদের জন্যই থাকে। মানে সেক্ষেত্রে ফোন অযথা ঘাঁটা যেন বন্ধ হয়, এরকম একটা ব্যাপার। এখন ইনফার্টিলিটি কথাটা আমরা প্রচন্ডভাবে শুনতে পাই। ইনফার্টিলিটি ক্লিনিক রয়েছে। তো ইনফার্টিলিটি এত কেন বাড়ছে এখন? ওই একই ব্যাপার, যে ফাস্ট লাইফস্টাইল। প্রথম কথা, লং ডিস্টেন্স কাপল, অফিসের জন্য দুজনকে আলাদা জায়গায় থাকতে হচ্ছে, লাইফস্টাইল ফ্যাক্টর ঠিক নয়, ইরেগুলার মেনস্ট্রুয়েশন, নানা রকম প্রবলেম, ছেলেদের মেয়েদের উভয়েরই লাইফস্টাইল ডিজিজ যেগুলো আছে, সুগার, থাইরয়েড, এগুলো অনেক বেড়েছে, ওবেসিটি অনেক বেড়েছে, আর লেট এজ অফ ম্যারেজ, লেট এজ অফ ফার্স্ট কনসেপশন, এগুলোর জন্যই ইনফার্টিলিটি মনে হয় এত বেশি ইনসিডেন্স হচ্ছে। বেসিক্যালি যেটা বলছেন, ফার্স্ট ওবেসিটি একটা বিশাল বড় ফ্যাক্টর। সঙ্গে আমাদের যে লাইফস্টাইলটা, এটা একটা বিশাল ফ্যাক্টর মানে আমাদের ইনফার্টিলিটির জন্য। এখন সেডেন্টারি লাইফস্টাইল যেটা আমাদের, প্লাস লেট ম্যারেজ, অ্যাক্টিভিটিটা কম। লেট ম্যারেজ যারা এখন কাজকর্ম করছেন, একটা পিক টাইম তাদের ক্ষেত্রে, যে আমি অফিসে কাজ করছি বা আমার এই জায়গায় এটা করতে হবে, সেই জায়গায় গিয়ে ম্যারেজটাও কোনো না কোনো ক্ষেত্রে ডিলেড হচ্ছে, বা লেট, এবং প্রেগনেন্সি প্ল্যানিংটাও ডিলে হচ্ছে। সেই কারণের জন্যই সম্ভবত এতটা ইনফার্টিলিটি, এতটা সমস্যা আসছে। তো ইনফার্টিলিটি আমরা কখন বলবো, মানে একজন কাপেলের ক্ষেত্রে কখন আমরা ডিটেক্ট করবো বা বলতে পারি যে ইনফার্টিলিটি? ইনফার্টিলিটি আমরা তখনই বলবো যে যখন 1 বছর ধরে হাজবেন্ড ওয়াইফ একসাথে থেকেছেন এবং আনপ্রোটেক্টেড সেক্সুয়াল ইন্টারকোর্সের পরেও 1 বছর পরেও তারা কনসিভ করতে পারছেন না, সেক্ষেত্রে আমরা ইনফার্টিলিটি বা সাবফার্টিলিটি বলতে পারি। আচ্ছা, মানে 1 ইয়ার তারা ট্রাই করছেন,
প্রেগনেন্সি আসছে না, সেক্ষেত্রে আমরা বলতে পারি ইনফার্টিল। একদমই একদম কিন্তু কোনোভাবেই বলতে পারবো না যে 1 মান্থ বা 2 মান্থ তারা চেষ্টা করলেন, প্রেগনেন্সি এলো না, সেক্ষেত্রে আমরা কোনোভাবেই বলবো না। একদম অনেকেই এটা দেখা যায় যে ডিলে করেছেন বিয়ের পরে, এবার যখন প্ল্যান করেছেন 3 মাস ট্রাই করেই তারা অস্থির হয়ে পড়ছেন, কেন আসছে না, আমার নিশ্চয়ই ইনফার্টিলিটি আছে। কিন্তু এই ব্যাপারটা নয়, 1 বছর কিন্তু আমরা টাইম দিই, মানে এটা আমার কথা না, এটা বইয়েরই কথা। মানে এরকম তো কাপল আপনাদের কাছে আসতেই থাকেন যে 2 মান্থ আর 3 মান্থ আমরা ট্রাই করি, তো তাদেরকে আপনারা কি অ্যাডভাইস দেন বেসিক্যালি তখন? তাদেরকে এটাই বোঝাই যে দেখুন, এরকম আমরা ডেটাও দিতে পারি যে 3 মাসের মধ্যে এত% কাপেলই কনসিভ করে, বা 6 মাসের মধ্যে এত% কাপেলই কনসিভ করতে পারে, 1 বছরে এত%। তো আপনি একটু ধৈর্য রাখুন, দুজনের মধ্যে আরো টাইম কাটান। আর সব থেকে বড় কথা, এই যে স্ট্রেস, 2 মাস 3 মাস ট্রাই করে আমার আসছে না, এত দেরি করে ফেলেছি ম্যাডাম, কিছু প্রবলেম হবে না তো, এই স্ট্রেসটার জন্য আরো বেশি এফেক্টেড হচ্ছে। মানে তাদের ফিজিক্যাল রিলেশন বা ইমোশনাল রিলেশনটা কোনো জায়গায় গিয়ে হয়তো এফেক্টেড হচ্ছে, তার জন্য আরো সমস্যাটা বেড়ে যাচ্ছে। ওকে ওকে, এই যে ফিজিক্যাল রিলেশন যেটা বললেন, তো ফিজিক্যাল রিলেশন বেসিক্যালি যেটা বেসিক্যালি জানতে চাইবো যে মান্থলি কেমন করা উচিত, মানে কতদিন করা উচিত, বা এরকম কি কিছু ম্যান্ডেটরি রয়েছে যে এরকম টাইম ধরে করতে হবে, বা কোনো একটা গোল্ডেন টাইম রয়েছে যে এই টাইমে করলে প্রেগনেন্সিটা আসার সম্ভাবনা বেশি থাকে, সেটা কোনটা? দেখুন, দেখো টাইমটা এইখানেই ইম্পর্টেন্ট যেখানে হাজব্যান্ড ওয়াইফ দুজনে আলাদা জায়গায় থাকছেন কাজের সূত্রে। তো সেক্ষেত্রে যদি ওয়াইফের সাইকেল, মেনস্ট্রুয়াল সাইকেল যদি রেগুলার হয়, মানে পিরিয়ড একটা ফিক্স টাইমে হচ্ছে, সেক্ষেত্রে যে ওভুলেশনের আশেপাশের যে টাইমটা, মানে ডে 14-এর আশেপাশে, বা গ্রসলি বলা যেতে পারে ডে 10 থেকে ডে 20, এই টাইমটাতে ফিজিক্যাল কন্ট্যাক্ট থাকলে তবেই কিন্তু প্রেগনেন্সি আসবে। কিন্তু আমি বলবো যারা একসাথেই থাকেন, এই টাইম মেনটেন করে ফিজিক্যাল কন্ট্যাক্টে আসতে গেলে অনেক ক্ষেত্রেই প্রবলেম হয়। মেল পার্টনারের পারফরমেন্স অ্যাংজাইটি হতে পারে, ফিমেল পার্টনারের ভ্যাজাইনাল ড্রাইনেস, বা আরও অনেক সমস্যা হতে পারে, এবং সেক্ষেত্রে দেখা যায় তাদের ফিজিক্যাল রিলেশনটা কোনো জায়গায় গিয়ে প্রবলেমেটিক হয়ে দাঁড়াচ্ছে। তো সেক্ষেত্রে আমি বলবো যে সপ্তাহে 2 থেকে 3 বার বা 3-4 বার বা অল্টারনেট ডেতে যদি একটা ফিজিক্যাল রিলেশন মেনটেন করা যায়, শুধুমাত্র আপনার পিরিয়ডসের টাইমটা বাদ দিয়ে, সেটা কিন্তু একটা হেলদি ব্যাপার হবে। এবং মনে রাখতে হবে যে আগে হাজব্যান্ড ওয়াইফের ইন্টারপার্সোনাল রিলেশনটা বেশি দরকার, বেবি হচ্ছে একটা বাই প্রোডাক্ট। আগে হচ্ছে মেন যেটা হাজব্যান্ড ওয়াইফ দুজনের যে রিলেশন, সেটা কিন্তু ঠিক রাখতে হবে। মানে রিলেশনশিপ ইজ মোস্ট ইম্পর্টেন্ট, এটাই অনেক জায়গাতেই এটা নেগলেক্টেড হয়। আমি অনেক ঘুরে নিলাম ডাক্তার, অনেক টেস্ট করে নিলাম, কিন্তু যখন রিলেশন করতে যাচ্ছি তখন সেক্ষেত্রে স্ট্রেস বা কোনো কারণে সেটা ঠিকঠাক হচ্ছে না, এবং ডাক্তারের কাছে গিয়ে সেই কথাটা বলতেও আমি লজ্জা বোধ করি যে ঠিকঠাক হচ্ছে না। মানে স্ট্রেস ফ্যাক্টর কোনো না কোনো জায়গায় একটা বিস্তারিত আছে। আর ওই ঘড়ি ধরে মানে একদম ক্লক দেখে যদি ফিজিক্যাল রিলেশনটা করতে যাওয়া হচ্ছে, যখন এই আমার ওভুলেশনের টাইম, এখনই আজকেই আমাকে ফিজিক্যাল রিলেশন করতে হবে, অফিস থেকে ফিরে, মানে অনেকটা চাপের জায়গা চলে আসছে, সেক্ষেত্রে কিন্তু আরো বেশি বেসিক্যালি পারফরমেন্সটা সেক্ষেত্রে ডিলে হচ্ছে বা একদম ল্যাক হচ্ছে, বেসিক্যালি আমরা যেটা বলতে পারি। ওকে ওকে ওকে, ফাইব্রয়েড, ইউটেরাসে অনেক সময় শোনা যায় যে ফাইব্রয়েড রয়েছে, আল্ট্রাসাউন্ড করলে দেখা যায় যে ফাইব্রয়েড রয়েছে, বা ডক্টর বলেছেন সেই ফিমেলকে যে আপনার ফাইব্রয়েড রয়েছে, এটা কি প্রেগনেন্সিতে কোনোভাবে এফেক্ট করে বা কোনো প্রবলেম হতে পারে? ফাইব্রয়েড হলো এই ইউট্রাস যেটা আমরা বলি, মানে বাচ্চাদানি, তার মধ্যের একটা টিউমার। এবারে এটা বেশিরভাগ ক্ষেত্রেই কোনো সিমটমস কজ করে না। বেসিক্যালি যখন খুব ছোট থাকে ফাইব্রয়েড, তার জন্য কিছুই করতে হয় না, এটা একদমই নন ক্যান্সারাস একটা টিউমার, এবং এর থেকে ক্যান্সার হওয়ার চান্সও খুবই কম, এবং অনেক ক্ষেত্রে এটা কোনো সিমটমস কজ করে না। যদি কিছু সিমটম থাকে যে ব্লিডিং খুব বেশি হচ্ছে বা পেটে অতিরিক্ত ব্যথা হচ্ছে, সেক্ষেত্রে ফাইব্রয়েডের কোনো ট্রিটমেন্ট প্রয়োজন। এবার ফাইব্রয়েড থেকে যদি ইনফার্টিলিটি হয়, সেটা কখন হবে? এই ফাইব্রয়েডটা যখন এই ইউট্রাসের ভিতরের লাইনিংয়ের দিকে আছে, সেক্ষেত্রে ইনফার্টিলিটি কজ করতে পারে। কিন্তু সেটাও আমরা বলবো, যতক্ষণ না অবধি আপনি প্রেগনেন্সির জন্য ট্রাই করেছেন, ওই ফাইব্রয়েড ইনফার্টিলিটি কজ করবে এটা ভেবে নেওয়ার কোনো দরকার নেই। যদি মিসক্যারেজ হয়ে থাকে বা কনসিভ করতে অসুবিধা হচ্ছে, সেক্ষেত্রেই তখন এই সমস্ত ফাইব্রয়েডের ট্রিটমেন্ট লাগবে। আদারওয়াইজ এই সমস্ত ছোট ফাইব্রয়েড 5 সেন্টিমিটারের থেকে নিচে, যেটা নাকি কোনো পেন বা এক্সেসিভ ব্লিডিং কিছু করছে না, সেটাকে হাত দেওয়ার দরকার নেই।
মানে ফাইব্রয়েড বেসিক্যালি একটা বিনাইন টিউমার, ম্যালিগনেন্ট তো একেবারেই নয়। এটা 5 সেন্টিমিটার, খুব স্লো গ্রোয়িং। খুব স্লো গ্রোয়িং। ওকে, 5 সেন্টিমিটারের যদি নিচে হয় তাহলে কোনো কিছু কাজ করার দরকার নেই, মানে কোনো সার্জিক্যালি কোনো রিমুভার কিচ্ছু দরকার নেই, মানে বেসিক্যালি কোনো ট্রিটমেন্টের প্রয়োজনই পড়ছে না। ফাইব্রয়েডটা কি কোনোভাবে আগে থেকে আমরা ডিটেক্ট করতে পারি ডক্টরের কাছে গেলে? আপনি বললেন যে দরকার নেই, মানে এটা প্রেগনেন্সির সময় যদি প্রবলেম করে তখনই আমরা পেশেন্টকে বলি যে যদি দরকার হয় সেটা ট্রিটমেন্টের আন্ডার ট্রিটমেন্ট বা আন্ডার প্রসেসে পেশেন্ট থাকছে। কিন্তু এই ফাইব্রয়েডটা কি কোনোভাবে আগে ডিটেক্ট করা পসিবল? ধরুন কোনো পেশেন্টের বিয়ে হয়নি, মানে ফিমেল পেশেন্ট বিয়ে হয়নি, নর্মাল মেনস্ট্রুরাল সাইকেল, তো সেক্ষেত্রে কি কোনোভাবে ডিটেক্ট করা যায়? মানে আমরা অযথা কখনো স্ক্যান করব না, বা খুব বেশি বড় ফাইব্রয়েড না থাকলে তো স্ক্যান ছাড়া বোঝা যাবে না। সেক্ষেত্রে অযথা তার যদি হেভি ব্লিডিং বা পিরিয়ডস এর টাইমে এক্সেসিভ পেন এই সমস্ত কোনো সিমটমস না থাকে, আমরা অযথা স্ক্যান করেই ডিটেক্ট করতে যাব না। মানে ফাইব্রয়েড থাকলে কি কোনো সিমটমস আছে আগে থেকে, মানে থাকতে পারে যদি ফাইব্রয়েডের লোকেশনের ওপরে এক্সেসিভ ব্লিডিং হতে পারে, হেভি ব্লিডিং যেটা বলি, বা খুব পেটে ব্যথা হচ্ছে পিরিয়ডস এর টাইমে। হেভি ব্লিডিং, পেন বেসিক্যালি ডিউরিং পিরিয়ডস যদি হয় তখন আমরা বুঝতে পারি, সাসপেক্ট করতে পারি, সাসপেক্ট করা যেতে পারে যে ওখানে ফাইব্রয়েড রয়েছে, এবং সেটা ডিটেক্ট করার জন্য অবশ্যই আল্ট্রাসাউন্ডের একটা দরকার রয়েছে একদম। আর যদি সেটা কোনো রকম সমস্যা না করে, 5 যেটা বললেন যে 5 সেন্টিমিটারের যদি নিচে হয় তো কোনো রকম ট্রিটমেন্টের আন্ডারে আমরা এবং অনেক সময় খুব ছোট ফাইব্রয়েডের সিমটমস করতে পারে। ওকে, তখন সেক্ষেত্রে আমাদের ট্রিটমেন্ট লাগবে। যদি সাইজও ছোট হয় প্লাস কোনো সিমটমস করছে না, সেক্ষেত্রে আমরা ওকে ওর মতোই ছেড়ে দেবো, কোনো রকম কিছু করবো না আমরা, মানে মেডিসিনও দেবো না। ওকে ওকে। নেক্সট যদি দেখি যে এই ফাইব্রয়েডের জন্যই কোনো রকম ইনফার্টিলিটি আসছে, প্রেগনেন্সিতে প্রবলেম আসছে, তো তখন আমরা ওটাকে ট্রিটমেন্টের আন্ডারে ফেলবো বা ট্রিটমেন্ট করার দরকার বলবো। ওকে, আমরা অপারেশন করব সেটার জন্য। সেটা কোন সময় করব আমরা? বেসিক্যালি ফাইব্রয়েড যদি থাকে, ডিটেকশন হয় যে একটা কাপল অনেক দিন ধরে ট্রাই করছেন, তাদের ইনফার্টিলিটি হচ্ছে বা প্রেগনেন্সি আসছে না, বেসিক্যালি ফাইব্রয়েড ডিটেক্ট হয়েছে, তখন সেটা কোন সময়ে আমরা করব সার্জারিটা, যে ফাইব্রয়েডটা রিমুভ করার জন্য, এবং তার কতদিন পরে বলবো যে প্রেগনেন্সি ট্রাই তারা আবার করতে পারে? সেটা রাখো আবার ফাইব্রয়েডের লোকেশনের ওপরে ডিপেন্ড। হ্যাঁ, যদি একদম ইউট্রাসের ভেতরের দিকে থাকে ফাইব্রয়েড, তার গ্রেডিং আছে, যদি ভেতর অব্দি না এনক্রোচ করে তাহলে আমরা হিস্ট্রোস্কোপি মানে প্যাসেজের মধ্যে দিয়ে ক্যামেরা দিয়ে ফাইব্রয়েডটা রিমুভ করতে পারি। সেক্ষেত্রে মোটামুটি 3 থেকে 6 মাস পরেই কনসিভ করা যায়। বা যদি ফাইব্রয়েডটা বাইরের দিকে থাকে, যদি ল্যাপ্রোস্কোপিক মায়োনেক্টমি করি, সেক্ষেত্রেও মোটামুটি ওই 1 বছর পরে কিন্তু কনসিভ করা যেতে পারে। ওকে, মানে সেখানে একটা টাইম ফ্রেম 6 মাস থেকে 1 বছর, 6 মান্থ থেকে 1 ইয়ার একটা টাইম ফ্রেম থাকছে, যে ফাইব্রয়েড যাদের আছে বা রিমুভ করা হয়েছে আফটার সার্জারি, তারা 6 মান্থ পর একটা চেষ্টা করতেই পারেন, একদম অসুবিধে কিছু হয় না সেই নয়তে। এই ফাইব্রয়েডটা কি আবার ফেরত আসতে পারে কোনোভাবে? আসতেই পারে। ফাইব্রয়েড বিনাইন গ্রোথ, এবং এগুলো মানে একবার যার হয় তার একটা টেন্ডেন্সি থাকে, আবার আসতেই পারে পরবর্তীকালে। ওকে, মানে নেক্সট টাইম ধরুন যদি আসে সেক্ষেত্রেও কি কোনো সিমটমস আমরা দেখতে পাই পেশেন্টের মধ্যে? ওই একই সিমটমস, পেন ডিউরিং মেনস্ট্রুয়েশন, হেভি ব্লিডিং, বা খুব বড় থাকলে বা লোকেশনের ওপরে অনেক সময় প্রেশার সিমটমস থাকতে পারে, যে ইউরিন করার সময় একটা প্রবলেম হচ্ছে, রিটেনশন হচ্ছে, বা এই সমস্যাগুলো জেনারেলি আসতে, মানে আগে যে সমস্যা একই সমস্যা আবারও হতে পারে, সেক্ষেত্রে আমরা কোনোভাবেই বলতে পারি না যে এটা একবার হলে আর নেক্সট টাইম হবে না, এরকম আর বলতে পারি না। তো এটা বিনাইন গ্রোথ, একটা বিনাইন টিউমার আসতেই পারে আবার। হ্যাঁ। ওকে, আমরা যদি দেখি যে কোনো কাপল বেশ কয়েক মাস ধরে ট্রাই করছেন, 5-6 মাস ধরে ট্রাই করছেন, বা 1 বছর ধরে ট্রাই করছেন, ইনফার্টিলিটি হচ্ছে, যেটা আপনার বললেন আপনি যে ইনফার্টিলিটি মানে 1 ইয়ারের পর আমরা সেটাকে ইনফার্টিলিটি বলছি, প্রেগনেন্সি আসছে না, সেক্ষেত্রে কি আমরা সেরকম কোনো টেস্ট করে দেখতে পারি যে স্পার্ম কাউন্ট কেমন আছে ছেলেদের ক্ষেত্রে, বা স্পার্ম কাউন্ট কমে যাচ্ছে কিনা, তার কোয়ালিটি কেমন আছে বা কোয়ান্টিটি কেমন আছে, এরকম কি কোনো টেস্ট রয়েছে করার মতো? একদম। এক্ষেত্রে প্রথমেই একটা কথা বলতে চাই যে যতক্ষণ না অবধি আপনি 6 মাস থেকে 1 বছর ট্রাই করেছেন, তার আগে কোনো টেস্টের দিকে যাবেন না। ওকে, তারপরেই আপনার ডক্টর আপনাকে টেস্ট সাজেস্ট করবে। এবার ছেলেদের ক্ষেত্রে একটাই যেটা প্রধান টেস্ট থাকে, সেটা হচ্ছে সিমেন অ্যানালিসিস। ও
সিমেন অ্যানালিসিস যেটা বললে, তো এটার মাধ্যমে আমরা কি কি বুঝতে পারি বা একটা মেলের কি কি প্রবলেম আছে, মানে সেটা কি কোয়ালিটি কোয়ান্টিটি দুটোই বোঝা যায় এই সিমেন অ্যানালিসিস করে? একদম একদম পুরোটাই বোঝা যায়। আচ্ছা, মানে সেক্ষেত্রে আপনারা কি কি ডিটেক্ট করেন বেসিক্যালি, যে কোয়ালিটি ঠিকঠাক আসছে না বা পুওর কোয়ালিটি হচ্ছে অথবা কোয়ান্টিটি অ্যামাউন্ট কমে যাচ্ছে, সেটাও কি ডিটেক্ট করা যায়? সিমেন অ্যানালিসিসে দেখো বেসিক্যালি 3টে জিনিস, স্পার্ম মরফোলজিটা ঠিক আছে কিনা, ওকে ওকে সেটা আমরা বলবো 4%-এর থেকে বেশি হলেই তাহলে সেটা নর্মাল রেঞ্জ। ওকে স্পার্ম কাউন্টটা ঠিক আছে কিনা এবং স্পার্ম মোটিলিটি মানে ফরওয়ার্ড যে মোটিলিটি, যেটা সাঁতার কাটার মতো যে মুভমেন্ট হয় স্পার্মের, সেটা ঠিক আছে কিনা, সেটাও 32%-এর বেশি থাকলেই আমরা নর্মাল বলি। আমাদের 100% বেসিক্যালি আমরা দেখতে পারি। একদম সিমেন অ্যানালিসিস এখনকার দিনে কি কোনোভাবে এফেক্ট করে এই হ্যাবিটস লাইফস্টাইলের ওপর ছেলেদের? অবশ্যই। সবার আগেই আমরা যেটা বলে থাকি, স্মোকিং, অ্যালকোহল এগুলো যতটা সম্ভব কাট ডাউন করার জন্য, এছাড়া স্ট্রেস যতটা সম্ভব যদি কমানো যায় এবং অনেকক্ষণ বাইক চালানো বা কোলে ল্যাপটপ রেখে কাজ করা বা বেশি টাইট আন্ডারগার্মেন্টস এগুলো একটু অ্যাভয়েড করলে এফেক্ট অনেক সময় ইমপ্রুভ করে আমরা দেখেছি। ওকে, 3 মাস পরে যখন আমরা করছি এইগুলো কিছু লাইফস্টাইল মডিফিকেশন এনে অনেকেই কিন্তু রেজাল্ট পেয়েছে। মানে লাইফস্টাইল মডিফিকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। একদম ওকে, বাই বোথ পার্টনার্স। নেক্সট যেটা বলবো যে ফিমেলদের ক্ষেত্রে আমরা এই যে এগ কাউন্টটা, এটা কিভাবে আমরা ডিটেক্ট করতে পারি যে এগ কাউন্টটা কমে গেছে কি ঠিকঠাক আছে, এটা কিভাবে আমরা বুঝবো বেসিক্যালি? আচ্ছা, এক্ষেত্রেও প্রথমে আগে গিয়ে আপনি টেস্ট করবেন না যে দেখে নি আমার এগ কাউন্ট ঠিক আছে কিনা। আপনি আগে প্রেগনেন্সি প্ল্যান করুন, ট্রাই করুন 6 মাস 1 বছর, তারপরেই আপনি টেস্ট করুন ডাক্তারের পরামর্শ নিয়ে অবশ্যই। এবং ব্লাডের একটা টেস্ট হয় যেটাকে আমরা সিরাম AMH বলি, এটা মোটামুটি 1 থেকে 4-এর মধ্যে থাকলে একটা নর্মাল রেঞ্জ ধরি। খুব বেশি থাকলে সেটা পলিসিস্টিক ওভারির দিকে চলে যায়, কম থাকলে আমরা মোটামুটি বলতে পারি যে ওভারিয়ান রিজার্ভ বা এগ কাউন্ট কম আছে। ওকে, আর একটা টেস্ট হয় যেটা ট্রান্সভাজাইনাল স্ক্যানের মাধ্যমে মাসিকের 2nd দিনে ডে 2 অফ দ্য সাইকেল আমরা করি এবং সেখানে অ্যান্ট্রাল ফলিকেল কাউন্টটা দেখি, মানে যেগুলো আনরাপচার্ড ফলিকেল আছে, বেসিক্যালি যে ডিমগুলো এখন রয়েছে সেইগুলো দেখি যে কতটা রয়েছে আমাদের, মানে যেটা পরিণত হয়নি। একদম, সেটার নাম্বারটা কিন্তু ফিক্সড। এটা হচ্ছে যত এজটা বাড়ে সেটাই কমতে থাকে। হ্যাঁ, সেই ডিমগুলো খরচা হতে থাকে প্রত্যেক সাইকেলের সাথে এবং কাউন্টটা কমতে থাকে, নতুন আর যোগ হয়। এবং সেটাও মোটামুটি ওই 15 থেকে 30-এর মধ্যে আমরা নর্মাল ধরি এই রিপ্রোডাক্টিভ এজটাতে। ওকে, মানে এটা করে আমরা মোটামুটি রাফলি বলা যেতে পারে। রাফলি বলা যেতে পারে। সেক্ষেত্রে আমরা ডিম কাউন্ট কতটা রয়েছে বা একটা অ্যানালিসিসে আসতে পারি যে কোনো প্রবলেম হতে পারে কিনা বা ট্রিটমেন্টটা কতটা জলদি নেওয়া উচিত, হ্যাঁ। যদি ইনফার্টিলিটির দিকে যাচ্ছে সেক্ষেত্রে কতটা কতটা ইন্টারভেনশন লাগবে, মেডিসিনে হবে কিনা বা তার কতটা ট্রিটমেন্ট লাগবে, সেটা আমরা একটা আইডিয়া বেসিক আইডিয়া একটা পেতে পারি আমরা বেসিক্যালি পেশেন্ট সম্পর্কে বা ওই কাপেলটা সম্পর্কে পেতে পারি। মানে দুটো টেস্ট আমরা মোটামুটি করছি ইনফার্টিলিটির জন্য, একটা মেলের করছি এবং একটা ফিমেলের করছি। নর্মাল ব্লাড কাউন্ট বা এগুলোতে রয়েইছে, বেসিক্যালি দুটো টেস্ট করছি, তাই তো? আবার ফিমেলের ক্ষেত্রে আরো কিছু কিছু টেস্ট ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়, যেমন হচ্ছে টিউবগুলো খুব ইম্পর্টেন্ট। টিউব দুটো খোলা আছে কিনা, মানে এই যে ডিম্বাশয় থেকে ডিমটা বেরোচ্ছে প্রত্যেক মাসে একবার করে, এইটা কিন্তু এই টিউবের মাধ্যমে কিন্তু আসছে, তবেই কিন্তু স্পার্মটা গিয়ে ফার্টিলাইজেশনটা করছে টিউবে। এবারে এই যে টিউব ও ওভেরিয়ান রিলেশনশিপ, মানে টিউব পুরো মুভ করে কিন্তু ডিমটা টেনে নিচ্ছে। টিউব যদি খোলা না থাকে বা যদি টিউবের ফাংশন মানে মুভমেন্টটা ঠিক না থাকে, সিলিয়ারি মুভমেন্ট বলি, সেটা যদি না থাকে, ডিমটা যদি টিউব কালেক্ট করে ধরে আনতে না পারে, তাহলে কিন্তু আর প্রেগনেন্সিটা এলো না সেই মাসে। এবং টিউবটা খোলা আছে কিনা দেখার জন্য আমরা HSG বা SIS এই টেস্টগুলো করি সাইকেলের ডে 8 থেকে মোটামুটি ডে 10 টু ডে 11-এর মধ্যে। আগে শিওর হয়ে নিতে হবে প্রেগনেন্সি আসেনি, তারপরে আমরা এই টেস্টটা মোটামুটি করে নেব। আর একটা জিনিস সেটা হচ্ছে এন্ডোমেট্রিয়াম, মানে যে লাইনিংটা, যেটা মাটি যেখানে গিয়ে এমব্রায়োটা শিকড় গাঁথবে, সেই মাটিটা ঠিক আছে কিনা সেটা দেখার জন্য আমরা স্ক্যান এবং কালার ডপলার করি, যে থিকনেস কত আছে, ব্লাড সাপ্লাই ঠিক আছে কিনা। এটা এখানেও যদি কোনো রকম গন্ডগোল থাকে সেক্ষেত্রেও কিন্তু প্রেগনেন্সি আসবে না। যদিও
ওভুলেশন ঠিক মতো হচ্ছে, টিউব ঠিক আছে, কিন্তু এন্ডোমেট্রিয়াম লাইনিংয়ে যদি কোনো রকম প্রবলেম থাকে সেক্ষেত্রেও অসুবিধা হবে। তো মহিলাদের ক্ষেত্রে এই 3টে টেস্ট মেনলি, প্লাস সার্ভিক্সেরও কিছু টেস্ট হয় যেটা সবসময় আমরা করি না। সার্ভাইকাল মিউকাসে কোনো প্রবলেম আছে কিনা, কোনো সেটাও কি প্রেগন্যান্সিতে এফেক্ট করে? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। নয়তো এই যে স্পার্মটা যখন ঢুকছে তখন যদি আগেই যদি কোনো ইমিউনোলজিক্যাল প্রবলেম থাকে, স্পার্ম এখানেই বাধা পেয়ে যাচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু কনসিভ করতে অসুবিধা হয়। মেল পার্টনারের ডায়াগনোসিসটা খুব সহজ, একটাই টেস্ট সিমেন অ্যানালিসিস, এটা করলেই বোঝা যাচ্ছে মোটামুটি। কিন্তু ফিমেল পার্টনারের এই সমস্ত 3টে ঠিকঠাক থাকলে তবেই কিন্তু বোঝা যাচ্ছে যে কোনো রকম অসুবিধা আছে কি নেই। বেসিক্যালি আমরা ইন্ডিয়াতে সাধারণত বলে থাকি যখন ইনফার্টিলিটি হচ্ছে বা প্রেগনেন্সি আসছে না, মেয়েদের একটা বিশাল বড় সমস্যা, বিশেষ করে গ্রামের দিকে আমরা বলে থাকি যে ওই মেয়েদের বাচ্চা হচ্ছে না। একদমই। কিন্তু ছেলেদের কিছু বলা হয়? ছেলেদের কিছু বলা হয় না, এটাই বেসিক্যালি যে ছেলেদেরও কিন্তু সমস্যা থাকতে পারে, তাই তো? একদম একদম। এবং আজকাল মোটামুটি 50% সমস্যা কিন্তু ছেলেদের দিক থেকেও, হ্যাঁ, পার্টনার। মেল পার্টনারের দিক থেকেও আসছে। সেক্ষেত্রে কিন্তু দুজনের টেস্ট করাটা খুবই ইম্পর্টেন্ট, যদি ইনফার্টিলিটি হচ্ছে বা প্রেগনেন্সি আসছে না সেক্ষেত্রে। এবং শুধুমাত্র মহিলাদেরই যে সমস্যা সেটা কিন্তু নয়। না, এবং আরেকটা জিনিসও আমি এখানে বলতে চাই যে সিমেন অ্যানালিসিসের দিকটা তো হলো, কিন্তু সিমেন অ্যানালিসিস ঠিক থাকা মানেও এরকম ব্যাপার না যে মেল পার্টনারের সমস্যা নেই। কেন আরেকটা যে জিনিস মানে পারফরমেন্স অ্যাংজাইটি, মানে ইরেকটাইল ডিসফাংশন, মানে লিঙ্গ শিথিলতা বা শীঘ্র পতন, এইসব সমস্যাগুলো আছে কিনা সেটা কিন্তু ওই কাপেলই একমাত্র বলতে পারবে। কোনো টেস্ট করে কিন্তু এটা আমরা জানতে পারা সম্ভব না। বেসিক্যালি স্ট্রেস ফ্রি হওয়াটা খুব ইম্পর্টেন্ট। একদম। এরপরে যেটাতে চলে আসবো প্রেগনেন্সি, ইনফার্টিলিটি নিয়ে কথা বললাম, তো প্রেগনেন্সি নিয়ে আসছে এবার। কিছু কিছু খুব কমন কোশ্চেন থাকে পেশেন্টদের, যে প্রেগনেন্সির সময় কি খাওয়া দাওয়া করব। প্রেগনেন্সির সময় আমরা শুনে থাকি প্রচুর জন বলে থাকেন যে আনারস বা পেঁপের কথা। এটা কি একেবারে ঠিক যে আনারস বা পেঁপে খেলে প্রেগনেন্সিতে কোনো সমস্যা আসতে পারে বা মিসক্যারেজ হওয়ার টেন্ডেন্সি অনেক বেড়ে যায়? একদম এটা কি মানে ঠিক? একদম ঠিক কথা এটা। পেঁপে, বিশেষ করে কাঁচা পেঁপে না খাওয়াই ভালো, কেন প্যাপেন বলে একটা এনজাইম থাকে যেটা নাকি অ্যাবর্টিফিশিয়েন্ট আমরা যেটা জানি, এবং এটা না খাওয়াই বেটার। আর আনারসেও একটা এনজাইম থাকে ব্রোমেলিন বলে, এটাও আমরা শুনি যে এটা অ্যাবর্টিফিশিয়েন্ট। সুতরাং এই দুটো জিনিস অ্যাভয়েড করাই ভালো। বেটার অপশন বেসিক্যালি। এটা এটা কি মানে একদম সায়েন্টিফিক্যালি প্রুভেন? একদম একদম। ওকে। আনারস এবং পেঁপে, এই দুটো কাঁচা পেঁপে আরো বেশি। কাঁচা পেঁপে বেসিক্যালি প্যাপাইন এনজাইম থাকছে, যেটা বেসিক্যালি মিসক্যারেজকে অনেকটাই এগিয়ে দিচ্ছে বা ইনসিস্ট করছে আমরা বলতে পারি, তাই তো? হ্যাঁ, এবার একটা কথা বলা যেতে পারে যে আপনি হয়তো খেয়ে নিয়েছেন, জানেন না তখনও যে প্রেগনেন্সি টেস্টই করেননি, খেয়ে নিয়েছেন। এবার কোনো অসুবিধা আপনার যদি না হয়, অহেতুক আপনি ওটা নিয়ে মাথা খারাপ। সেন্সার করার দরকার। হ্যাঁ, সেই মানে না জেনে, ঠিক আছে যে আমি একবার দুবার খেয়ে নিয়েছি সেটা ঠিক আছে, কিন্তু জেনে খাওয়াটা একেবারেই উচিত, একদম। তাই তো? নেক্সট যেটা জিজ্ঞেস করবো যে প্রেগনেন্সিতে কি কি খাওয়া উচিত, কি কি খাওয়া উচিত নয়, মানে সে কি একজন মা যে নতুন মানে কনসিভ করেছে একজন মা, সে কি কি ডায়েট চার্ট ফলো করবে বেসিক্যালি? খাবারের মধ্যে প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে খুব টাইমলি মিলসটা ইম্পর্টেন্ট, মানে স্মল ফ্রিকুয়েন্ট মিলস। একেবারে বেশি খেয়ে নিলে অনেক অসুবিধা হতে পারে, বাড়ি থেকে অনেক সময় চাপ আসে, বেশি করে খেতে হবে, দুজনের মতো খাবার খেতে হবে। মানে যেটা বেসিক্যালি প্রচন্ডভাবে চাপ দেওয়া হয়। হ্যাঁ হয়, হ্যাঁ। এবার ব্যাপারটা হচ্ছে একেবারে অনেক খেয়ে নিলে অনেক রকম অসুবিধা হতে পারে, ইনডাইজেশন, ব্লোটিং এগুলো বেশি হতে পারে। তো আপনি ভেঙে ভেঙে খাবার খান, আর কোয়ান্টিটি ওয়াইজটা অনেক বেশি খেতে হবে, দুধের পরিমাণে খেতে হবে এরকম না, কিন্তু যে খাবারটা খাচ্ছেন তার নিউট্রিশন ভ্যালু যেন অনেকটা হাই থাকে। যেমন ডিমটা একটা খুব হোল ফুড, এখানে সব রকম গুণ আছে, বা ফ্রুটস, গ্রিন লিফি ভেজিটেবলস, প্রোটিনস যেমন ডাল, তারপর নন ভেজিটেরিয়ান আইটেমস, মাছ, চিকেন, এগুলো ডায়েটের মধ্যে থাকাটা খুবই জরুরি। খুবই। ড্রাই ফ্রুটস এক মুঠো করে আপনি খেতে পারেন প্রত্যেকদিন সকালে, আর ভেঙে ভেঙে খাবারটা খান। মানে সেই ফ্রিকোয়েন্সিটা কতটা হয়? মোটামুটি 2-2.5 ঘন্টা ছাড়া ছাড়া আপনি হেলদি কিছু, মানে 2-2.5 ঘন্টা ছাড়া ছাড়া মায়েরা খেতে পারে। হেলদি কিছু স্ন্যাক্স আপনি রাখলে। উপোস টুপোস একদমই অ্যাডভাইসেবল নয় প্রেগনেন্সিতে যতটা সম্ভব, এবং প্রেগনেন্সিতে যে স্ক্যানগুলো আছে সেগুলোর জন্য না খেয়ে যেতে হয় না, আপনি খেয়েই যেতে পারে। একটা জিনিস একটু অ্যাভয়েড করতে হবে, যেটা হচ্ছে খুব তেল মশলা, খুব স্পাইসি অয়েলি ফুড একটু অ্যাভয়েড করাই ভালো, কারণ ইনডাইজেশনের প্রবলেমগুলো
একটু বেশি হয়। মানে স্পাইসি ফুড বা ফাস্ট ফুডটা কেন অ্যাভয়েড করবে? শুধুমাত্র ইনডাইজেশনের জন্য বা তো ডায়রিয়া হতে পারে, ফুড Diarrhea। পয়জনিং হয়ে গেল, সেক্ষেত্রে তো সমস্যা হতেই পারে বাচ্চার। আর আদারওয়াইজ ইনডাইজেশনের প্রবলেম এমনিতেই প্রেগনেন্সিতে একটু বেশি হয়। সেক্ষেত্রে নর্মালি যেই খাবারগুলো আপনার হজম হবে প্রেগনেন্সিতে, সেগুলোতেই আপনার প্রবলেম হতে পারে। সেই কারণে আমরা বলি একটু দেখে শুনে খাওয়াটা উচিত। একটু দেখে শুনে খাওয়াই ভালো। আর ডিনার কোন টাইমে করা উচিত বেসিক্যালি? ওরকম কোনো ফিক্সড টাইম নেই, তবে হচ্ছে ডিনারের পরে শোয়ার মধ্যে যেন একটা গ্যাপ থাকে। খেয়ে উঠে সাথে সাথে শুয়ে পড়লে অনেক সময় একটা হয় যে খাবারগুলো ওপর দিকে উঠে আসে, যেটা একটা গ্যাস্ট্রিক রিফ্লাক্স যেটাকে আমরা বলি, প্রেগনেন্সিতে আর একটু বেশি হয়। প্রেগনেন্সির হরমোনসের জন্য বা বেবি যেহেতু পুশ করে, এবার সেটা একটু ডিনারের সাথে শোয়ার একটু 2 ঘন্টা মতো অ্যাপ্রক্সিমেট গ্যাপ রাখলে ভালো, বা খাওয়ার পরে অ্যারাউন্ড হেঁটে নেওয়া, সেটা খুব হেল্প করে। মানে সেটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, একদম ডাইজেশনেও হেল্প করবে। প্রেগনেন্সির সময় মর্নিং ওয়ার্ক বা ইভিনিং ওয়ার্ক কতটা জরুরি? হ্যাঁ, হাঁটা তো প্রেগনেন্সির সময় খুবই ভালো, যাতে আপনার অহেতুক ওয়েট গেন হবে না। এবং আপনি যদি নর্মাল ডেলিভারি প্ল্যান করছেন, সেক্ষেত্রে আপনার লেগ মাসেলস, ব্যাক মাসেলসগুলো স্ট্রং হবে। তো এক্ষেত্রে হাঁটাটা তো খুবই দরকার, মানে ফিটনেস খুবই। ওয়ার্কিংটা খুব দরকার। হ্যাঁ, হাঁটা, আপনি যদি আগে থেকে কিছু এক্সারসাইজ করেন, সেটা আপনি অ্যাডভাইস নিয়ে কন্টিনিউ করতে পারেন। সেটা হেলদি। একদম, অবশ্যই। মানে এই যে প্রেগনেন্সির সময় ওয়েট গেনটা হচ্ছে, সেটার জন্য আপনারা সাজেস্ট করছেন কি পেশেন্ট একটা ডেইলি রুটিনের মধ্য দিয়ে যাচ্ছে, ব্যায়াম করছে বা একটু হাঁটাচলা করছে, সেটা বেটার, বা যোগা করছে, সেটা বেটার অপশন। এই এই যে যোগা বা ব্যায়াম করাটা, এটা কত দিন অবধি করতে পারে? মানে কত মান্থ অবধি পেশেন্ট কন্টিনিউ করতে পারে? এটা একদম শেষ অব্দিই করা যায়। আচ্ছা, মানে 9th মান্থ অবধিও করতে, মানে ডেলিভারি অবধিও সে করতে পারে? একদম। এবার কিছু রেস্ট্রিকশন থাকবে, খুব মানে হাই ফ্রিকোয়েন্সি, মানে একদম এক্সেসিভ কিছু এক্সারসাইজ যাতে না করে, না করে। বা হয়তো আগে কিছু করতেন না, হঠাৎ করে শুরু করলেন প্রেগনেন্সি, সেটা কখনোই করা যাবে না। নয় বেসিক। এটা করা যাবে, মানে যোগা বা ব্যায়ামটা আমরা অ্যাডভাইস করতেই পারি। করা যেতে পারে। তো অবশ্যই পরামর্শ নিয়ে, সঠিক পরামর্শ নিয়ে, একা একা নতুন কিছু করবেন না। মানে সেটা যেন ইনস্ট্রাক্টর বলে দেন একদমই। মানে আর কিছু কিছু ক্ষেত্রে আমরা যেটা অ্যাডভাইস করি না, হয়তো কোনো হাই রিস্ক আছে, যে জরায়ুর মুখটা ছোট আছে আপনার, বা কোনো ব্লিডিং হচ্ছে আর্লি প্রেগনেন্সিতে, বা প্ল্যাসেন্টা বা ফুলটা নিচের দিকে আছে, এক্ষেত্রে এই জিনিসগুলো একটু অ্যাভয়েড করা দরকার। আদারওয়াইজ আপনার যদি একদম আনকমপ্লিকেটেড প্রেগনেন্সি থাকে, আপনি যোগা বা লাইট এক্সারসাইজ অবশ্যই অবশ্যই করা, মানে এটা একদম রেকমেন্ডেড যে অবশ্যই যোগা বা একটা এক্সারসাইজের মধ্যে থাকুন। সেক্ষেত্রে বেবি অনেকটাই হেলদি হবে, তাই তো? একদম একদম। প্রেগনেন্সিতে হাঁটা চলা বললেন প্রচন্ডভাবে ইম্পর্টেন্ট, বা একটা যোগার মধ্যে থাকা, একটা এক্সারসাইজের মধ্যে থাকা। তো নেক্সট একটা প্রচুর পেশেন্ট এসে জিজ্ঞেস করেন যে ট্রাভেল করতে পারবো কিনা। ট্রাভেল মানে ধরুন 1 ঘন্টা বা 2 ঘন্টার ডিস্টেন্স বা একটা লং জার্নি সে করতে পারবে কিনা, সেটা কারে হতে পারে বা ফ্লাইটে হতে পারে বা ট্রেনে হতে পারে। মানে এটা কিভাবে আমরা পেশেন্টদেরকে বলতে পারি? একদম। এটা হচ্ছে প্রথম 3 মাস যদি খুব দরকার না থাকে, খুব বেশি ট্রাভেল না করাই ভালো। আপনি অফিসে যাচ্ছেন, সেটা তো বারণ করা যায় না, একদমই তাই। আবার লাস্টের 3 মাস সেক্ষেত্রে কিছু ফিজিক্যাল কনস্ট্রেন্টস থাকে, যেমন বেবি বাম্প অনেকটা বড় হয়ে গেছে, খুব টায়ার্ড ফিল করছে মা, ব্যাক এক হচ্ছে, সেক্ষেত্রেও সবসময় পসিবল হয় না। মাঝের যে টাইমটা, মাঝের 3 মাসটা আমরা বলবো আইডিয়াল টাইম কোথাও ছোটখাটো বেরিয়ে আসার জন্য, মানে ছোট ট্রিপ, ছোট বা কোথাও যাওয়ার থাকলে সেই টাইমটা হচ্ছে বেস্ট টাইম, এবং সেটা যাওয়া যেতেই পারে। মানে সেটা 5-6 ঘন্টার একটা জার্নি সে নিতে পারে, কোনো মাঝে ব্রেক নিয়ে গেল, বা ট্রেন জার্নি তো একদমই একদমই সেফ, কোনো ফ্লাইটেও ট্রাভেল করা যায়, অসুবিধা এই উইকস অবধি। আচ্ছা, 28 উইকস অবধি, হ্যাঁ। তার বাইরে বাইরে একটু ফ্লাইটে ট্রাভেল করাটা রিস্কি হয়ে যায়, সাধারণত আমরা অ্যালাউ করি না। আচ্ছা, ট্রেনে যাওয়া যেতে পারে, কিন্তু তারপরে যেটা হয় যে ওয়াটার ব্রেক, মানে জল ভেঙে যাওয়া বা টাইমের আগে ব্যথা উঠে যাওয়া, এই সব সমস্যাগুলো থাকতে মানে পারে। এটা অ্যাভয়েড করাটা উচিত, বেটার, তাই তো, করলে ভালো। ওকে ওকে ওকে। আর সিঁড়ি থেকে হাঁটা বা সিঁড়ি দিয়ে বেয়ে ওঠা, এই ব্যাপারটা কিভাবে হয়? মানে এটা প্রচুর জন বলেন যে সিঁড়ি ওঠা যাবে কিনা প্রেগনেন্সির টাইমে, বা সিঁড়ি ভাঙা যাবে কিনা। একদম, হ্যাঁ। ওটাই হচ্ছে, যদি আপনার পুরো আনকমপ্লিকেটেড প্রেগনেন্সি থাকে, মানে আগে কোনো মিসক্যারেজ হয়নি, জরায়ুর মুখ কোনো ছোট বা ব্লিডিং হচ্ছে বারবার, প্ল্যাসেন্টা নিচের দিকে আছে, এইসব সমস্যা কিছু না থাকলে
মোটামুটি দিনে 3-4 বার সিঁড়ি ওঠানামা করাই যেতে পারে। কোনো অসুবিধা নেই সেটা, মানে নর্মাল লাইফস্টাইলটা লিড করতেই পারে, সেটা বেটার। একদম বরং মানে এরকম নয় যে সবসময় শুয়ে থাকতে হবে বা বসে থাকতে হবে, এরকম ব্যাপারটা না। বরঞ্চ আমি বলবো বেশি অ্যাক্টিভ থাকলে মানে সিঁড়ি ওঠানামা বা ঘরের কাজকর্ম যদি করে সেক্ষেত্রে ভ্যাজাইনাল বার্থের ক্ষেত্রে সেটা অনেক হেল্পফুল হয়, মানে সেক্ষেত্রে কি নর্মাল ডেলিভারিটা অনেকটা চান্সটা বেড়ে accelerate করে। একদম। ওকে, মানে চান্স অনেকটাই বাড়ে। হ্যাঁ, নর্মাল ডেলিভারি এবং সি সেকশন, মানে একজন যখন মহিলা প্রথম প্রেগনেন্সি পিরিয়ডে ঢুকলো, মানে একটা তো লং জার্নি প্রেগনেন্সি, সেক্ষেত্রে প্রথমেই একটা কথা মাথায় আসে যে সি সেকশন নাকি নর্মাল ডেলিভারি, মানে কোনটা বেস্ট অপশন? দেখো বেস্ট বলে কিছু হয় না। ওকে, এটা হচ্ছে কোন প্রেগনেন্সির ক্ষেত্রে কোনটা বেস্ট হবে সেটা হচ্ছে তার ডক্টরই সব থেকে ভালো ডিসাইড করবেন। বেসিক্যালি যেটা হয় ভ্যাজাইনাল বার্থে বাচ্চার কিছু কিছু অ্যাডভান্টেজ আছে। যেমন বাচ্চা হচ্ছে যখন পাস করে বার্থ ক্যানালের মধ্যে দিয়ে একটা যে স্ট্রেস এর মধ্যে দিয়ে যায়, সেখানে বাচ্চার লাং ভালো এক্সপ্যান্ড করে, এয়ার এন্ট্রি ভালো হয় এবং জন্মের পরে যে শ্বাসকষ্টগুলো দেখা যায় বাচ্চার সেটা অনেক ক্ষেত্রে কম হয়। মানে সেটা নর্মাল ডেলিভারি বলে বাচ্চার শ্বাসকষ্ট পরবর্তীকালে কম হয় কম হয়। এবং মায়ের যে যোনিপথে যে গুড ব্যাকটেরিয়াগুলো আছে সেটা বাচ্চা যদি ইনজেস্ট করে ভ্যাজিনাল ডেলিভারির সময়, সেক্ষেত্রে বাচ্চার যে গাট হেলথটাও ভালো হয়, মানে ডায়রিয়া এসবগুলো চান্স ইমিডিয়েটলি আফটার বার্থ কম হয়। মানে এটা অ্যাডভান্টেজ। কিন্তু বাচ্চার যেগুলো প্রবলেম হতে পারে, অ্যারেস্ট হয়ে গেল, গলায় নাড়িটা জড়িয়ে গেল, পেটে ল্যাট্রিন করে দিল, সেটা যদি সঠিক টাইমে ডায়াগনোসিস না হয় বা ডিসিশন না নেওয়া হয়, কুইক সিজারিয়ান যদি না করা হয়, তখন সেক্ষেত্রে কিন্তু বাচ্চার প্রবলেম হতে পারে। ওকে, সেক্ষেত্রে মানে রিস্ক হ্যাঁ, তখন বাচ্চার যে অক্সিজেন সাপ্লাই কম হবে সেই টাইমে এবং সেটা কিন্তু পরবর্তীকালে বাচ্চার খুব এফেক্ট করবে। সেরিব্রাল প্যালসি এসব সমস্যাগুলো তখন মানে নিউরোলজিক্যাল কিছু ইস্যুস হ্যাঁ ইস্যুস আসতে পারে, পার্মানেন্ট ড্যামেজ হয়ে যেতে পারে। নর্মাল ডেলিভারির জন্য কিন্তু অলওয়েজ কসান থাকতে হবে। হ্যাঁ, একদম স্ট্রিক্ট মনিটরিং এ থাকতে হবে, পুরো টিম রেডি থাকতে হবে এবং ওটিও রেডি থাকতে হবে। সেই সেটআপেই কিন্তু নর্মাল ডেলিভারি ট্রায়াল দেওয়াটা মানে কোনো মহিলা যদি চান যে আমি নর্মাল ডেলিভারি করব, সেটা কি পসিবল? মানে তিনি যদি চান, অবশ্যই যদি হ্যাঁ বলেন যে সবকিছু মানে স্ক্যান ঠিক আছে, ইউএসজি ঠিক আছে, কোনো রিস্ক অ্যাকুয়ারি নেই, মাইনর ডিজিজ নেই বা যে সমস্যাগুলো কিছু কিছু যে কন্ট্রাইন্ডিকেশন মানে পেশেন্ট যদি মেন্টালি একেবারে ঠিক থাকেন যে হ্যাঁ আমি নর্মাল ডেলিভারি করব, সেটা পসিবল। হ্যাঁ, খুব মোটিভেটেড থাকতে হবে। মোটিভেটেড থাকতে হবে। ওকে ওকে, মানে সেক্ষেত্রে পসিবল। হ্যাঁ, একদম। কিছু ব্রিদিং টেকনিক্স আছে, এগুলো জানলে পরে ভালো হয়। কিছু এক্সারসাইজ, এটা রিল্যাক্স আলাদা হ্যাঁ, যে এক্সারসাইজও কিন্তু খুব ইম্পর্টেন্ট নর্মাল ডেলিভারির ক্ষেত্রে। একদম। প্লাস ডায়েট তো বিশাল ইম্পর্টেন্ট ব্যাপার। নেক্সট যেটা বলবো যে সি সেকশন এখন হাইলি কস্টলি, মানে এতটাই কস্ট বেড়ে যাচ্ছে ডে বাই ডে, মানে এটা কেন? বেসিক্যালি নর্মাল ডেলিভারিটা আমাদের কমে যাচ্ছে এবং সি সেকশন সি সেকশনের ইনসিডেন্স যেটা বাড়ছে, যেটা বলতে চাইছো, এক্ষেত্রে হচ্ছে এক তো আমাদের যেহেতু লাইফস্টাইলটা অনেক সেডেন্টারি হয়ে গেছে। আগেকার দিনে যেমন বসে বসে অনেক হাউসহোল্ড কোর্স হতো, বসে বসে কাপড় কাচা, বসে বসে রান্না করা, আমরা করছি, করছি না, ফলে আমাদের লেগ মাসেলস, ব্যাক মাসেলস এগুলো অত এক্সারসাইজ কমও হচ্ছে, মানে এটা একটা বলা যেতে পারে। এবং লেট এজ অফ ফার্স্ট বেবি, মানে লেট 30s গিয়ে আমরা ফার্স্ট প্রেগনেন্সি প্ল্যান করছি, সেক্ষেত্রে অনেক লিগামেন্টস গুলো অত স্ট্রেচ থাকছে না, সেক্ষেত্রে কিন্তু প্লাস বেবির অনেক কিছু রিস্ক ফ্যাক্টরস হয়ে যাচ্ছে, মায়ের অনেক কিছু রিস্ক কমপ্লিকেশন এসে যাচ্ছে, কমপ্লিকেশন এসে যাচ্ছে, এবং মেডিকেল কমপ্লিকেশন বা এই যেগুলো বললাম এগুলোর জন্য কিন্তু সিজারিয়ান সেকশনের রেটটা অনেকটা বেড়ে গেছে। মানে এখন দেখতেই পাই যে প্রচন্ড হাই, মানে একটা সি সেকশন করার জন্য ভালো কস্টিং একটা থাকছে। না, কস্টের ক্ষেত্রে দেখো ব্যাপারটা অতটাও না, কারণ কস্ট মোটামুটি ভ্যাজাইনাল বার্থের ক্ষেত্রেও কিন্তু এখন যেগুলো আমরা এপিডুরাল অ্যানালজেসিয়া দিয়ে ভ্যাজাইনাল বার্থিং করছি, মানে পেনলেস লেবার যেটা, সেগুলোর কস্ট তো কিন্তু কম নয়, যেহেতু একটা কাছাকাছি মনিটরিং লাগছে। কস্টের দিক থেকে না, কিন্তু অ্যাডভান্টেজ যেগুলো থাকছে ভ্যাজাইনাল বার্থে, মা তাড়াতাড়ি তার স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসতে পারছে, একটা মেজর সার্জারি অ্যাভয়েড করা যাচ্ছে, যেটা সি সেকশনে হচ্ছে না, বেসিক্যালি হচ্ছে না। কিন্তু ভ্যাজাইনাল ডেলিভারিরও কিছু কিছু প্রবলেমস থাকে, মাইস অ্যাডভান্টেজ তো রয়েছে। সি সেকশনের ক্ষেত্রে মেনলি যে ইনজেকশনটা আপনারা দিয়ে থাকেন,
প্রচুর মহিলা বলেন যে আফটার ডেলিভারি ওই জায়গাটাতে একটা অ্যানাস্থেসিয়া হয়ে যায়, মানে মনে হয় যেন অ্যানাস্থেসিয়া হয়ে রয়েছে, অবশ হয়ে রয়েছে জায়গাটা। এটা কি ঠিক? না, এইটা ব্যাপারটা হচ্ছে, এইটা ঠিক নয়। আচ্ছা, আফটার ডেলিভারি কোমরে যেটা লো ব্যাক এক, এইগুলো মোস্টলি হয় যে কারেক্ট পশ্চারে ব্রেস্ট ফিডিং হচ্ছে না, মা অনেকটা ঝুঁকে ব্রেস্ট ফিড করছে, ব্যাক রেস্ট নিচ্ছে না, বা পোস্ট ডেলিভারি অনেকটা ওয়েট গেন হয়ে গেছে, ওকে। অনেকটা তলপেটটা ভারী হয়ে গেছে, সেই ক্ষেত্রেই কিন্তু মোস্টলি ওই লো ব্যাক একটা হয়। আচ্ছা, মানে লো ব্যাক একটা ফেন হচ্ছে, আর যেটা অবশ হয়ে থাকছে বা মনে হচ্ছে যেন একটা সেন্সলেস হয়ে রয়েছে, এটার কারণ কি? সেটা ওই একই ব্যাপার, মানে ঠিক অবশ না, অনেকে ভাবছে যে একটা টান ধরছে, কিছুটা একটা সাইকোলজিক্যাল ব্যাপারও থাকে, যে আমার ইউনিট সামনে দেওয়া হয়েছে, ধরেই এখানে প্রবলেম দেওয়া হয়েছিল বলেই প্রবলেম। কিন্তু আমি বলবো যে এই জিনিসটা আপনার পেন কমানোর জন্য দেওয়া হয়েছে, সেই জিনিসটা কিন্তু কখনোই আপনার পেন মানে এটা হার্মফুল নয় ফিজিক্যালি। হার্মফুল একেবারেই নয়। যদি এক্সারসাইজ করা যায় পোস্টনেটাল পিরিয়ডে, ঠিকঠাক ওয়েট মেনটেন করা যায় এবং কারেক্ট পশ্চার মেনটেন করা যায়, এক্ষেত্রে ওই পেনটা আমরা অনেকটাই অ্যাভয়েড করতে পারি। আচ্ছা, মানে পেইনটা একটা আমরা অ্যাভয়েড করতে পারি, কোনো অসুবিধা নেই সেক্ষেত্রে। মানে এরকম নয় যে ইনজেকশনটা দিলেই কিন্তু আমার ওই জায়গাটা অবশ হয়ে যাবে এবং এটা লং টাইম ধরে থাকবে, এরকম না। এটা একটা মিসকনসেপশন বেসিক্যালি, তাই তো? একদম। ওকে। নেক্সট যেটা একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি আমরা পডকাস্টের, তো জিজ্ঞেস করে নেবো যেটা যে একটোপিক প্রেগনেন্সি, মানে আমরা শুনতে পাই, যদিও খুব কম শোনা যায় কথাটা, একটোপিক প্রেগনেন্সি জিনিসটা কি আসলে? একটোপিক প্রেগন্যান্সি এই যে বললে যে খুব কম শোনা যায়, কিন্তু এখন কিন্তু অনেক ইনসিডেন্সটা চলে আসছে, বেড়েছে। ওকে। এর কারণ হতে পারে কিছু কিছু রিস্ক ফ্যাক্টর আছে, যেমন পেলভিক ইনফেকশন, এন্ডোমেট্রিওসিস, বা এই যে ইনফার্টিলিটি ট্রিটমেন্ট হচ্ছে এত, এর জন্য কিন্তু একটোপিক প্রেগন্যান্সির ইনসিডেন্সটাও বেড়েছে। এবার একটোপিক প্রেগন্যান্সি ব্যাপারটা ঠিক কি? এটা হচ্ছে প্রেগন্যান্সির একটা নর্মাল লোকেশন আছে, যেটা হচ্ছে এই ইউট্রাসের ভেতরে। এবার এইখানে প্রেগন্যান্সিটা না ইমপ্ল্যান্ট হয়ে যদি কোনো রাস্তায়, মানে টিউবে বা ওভারিতে যদি ইমপ্ল্যান্টেশন হয়, মানে প্রেগন্যান্সিটা যদি ওভারি বা টিউবের মধ্যে আসে বা পেটের অন্য কোথাও আসলো, সেক্ষেত্রে আমরা এটাকে একটোপিক প্রেগন্যান্সি, মানে অ্যাবনর্মাল লোকেশনে প্রেগন্যান্সি বলে থাকি। লোকেশনটা ঠিক নেই, সেই জন্যই আমরা বলছি বেসিক্যালি একটোপিক, একদম সহজ বাংলা কথা। হয়। মানে এটা কোনোভাবে কি অ্যাভয়েড করা পসিবল, বা আমরা কি স্ক্যান করে এটা জানতে পারি যে একটোপিক প্রেগন্যান্সি রয়েছে পেশেন্টে? স্ক্যান করলে তো অবশ্যই জানা যায়, এবং স্ক্যানটাই হচ্ছে একমাত্র কনফার্মেটরি টেস্ট, যেখানে আমরা বুঝতে পারবো যে একটোপিক হ্যাঁ, প্রেগন্যান্সি। সেপারি ট্রান্সভ্যাজাইনাল স্ক্যান, যেটা বুঝতে পারবো যে একটোপিক প্রেগন্যান্সি আছে। আর এটার অ্যাভয়েড করার, মানে যে একটোপিক প্রেগন্যান্সি আসবে না, এরকম কি কোনো প্রিকশন আছে? না, অ্যাজ এরকম কিছু ব্যাপার নেই, কিন্তু আমাদের সজাগ থাকতে হবে, আমাদের পেশেন্টদেরও সজাগ থাকতে হবে, আমাদেরও সজাগ থাকতে হবে, যে যদি খুব পেটে অসহ্য যন্ত্রণা হচ্ছে, হালকা ব্লিডিং আছে, মাথায় খুব ঘোরাচ্ছে, সেক্ষেত্রে আমাদের ইমিডিয়েটলি ডক্টরের কাছে গিয়ে স্ক্যান করা দরকার, যে একটোপিক আছে কিনা জেনে নেওয়া কিন্তু খুবই দরকার। এটা কোন মান্থে আমরা বেসিক্যালি জানতে পারবো? এটা একদম প্রথমেই, যখন আপনার অ্যারাউন্ড 6 উইকস এর মধ্যেই আমরা বুঝে যাব স্ক্যান করলে যে একটোপিক প্রেগন্যান্সি রয়েছে। সেক্ষেত্রে বেসিক প্রিকশন কি হতে পারে? মানে যদি কোনো পেশেন্টের একটোপিক প্রেগন্যান্সি রয়েছে, আমরা স্ক্যান করে সেটা দেখতে পেলাম, কি কি প্রিকশন বেসিক্যালি পেশেন্ট নেবে? সেটা অবশ্যই যে এই প্রেগনেন্সিটা তো কন্টিনিউ করা যাবে না, প্রথমেই প্রেগনেন্সি মানে সব প্রেগন্যান্সিতেই আমরা আমাদের টার্মিনেট করতেই অ্যাবর্ট করতেই হয়। এবং অ্যাবর্ট বলতে নর্মাল যেটা ওষুধ খেয়ে অ্যাবর্শন সেটা না, মেডিকেল ম্যানেজমেন্ট আমরা ইনজেকশনের মাধ্যমে ট্রাই করতে পারি, মিথোট্রিক্সেট ইনজেকশন দেওয়া হয়, এবং সেটা কাজ না করলে বা পেশেন্টের যদি রাপচারের কোনো রকম ইমপেন্ডিং সাইন্স দেখা যাচ্ছে, পেটে ব্যথা শুরু হয়ে গেছে, তখন সেক্ষেত্রে কিন্তু আমাদের ইমিডিয়েট অপারেশন করতে হবে। ওকে, মানে সেটা 6 মান্থের জাস্ট উইকস, একদম 1.5 মাস উইকসে আমরা মোটামুটি ওটা জেনে যেতে পারবো। তো একটোপিক প্রেগন্যান্সি একবার পেশেন্টের হয়েছে, নেক্সট প্রেগন্যান্সিতে কি একই রিপিটেশন হতে পারে পেশেন্টে? মানে এরকম পসিবিলিটিস অবশ্যই একবার আর একটোপিক হলে একটোপিকের চান্স ফিউচারেও বেড়ে যায়। এবং এর কারণ হচ্ছে ওই যে রিস্ক ফ্যাক্টরস গুলো তার আছে, সেই যে রিস্ক ফ্যাক্টরস গুলো তো সেমই থাকছে। মানে এটাকে আমরা তো অ্যাভয়েড করতে পারবো না। না, একদমই না, এগুলো তো ইন্টারনাল কিছু রিস্ক ফ্যাক্টর, এগুলো ওরকম ভাবে অ্যাভয়েড করা যাবে না। ওকে, সেক্ষেত্রে আমাদের সজাগ হতে হবে, একদম প্রেগন্যান্সি টেস্ট পজিটিভ আসার সাথে সাথেই স্ক্যান করতে হবে, দেখে নিতে হবে প্রেগন্যান্সির লোকেশন ঠিকঠাক আছে কিনা। মানে এটা কিন্তু বেশ সমস্যার ব্যাপার যে একটোপিক প্রেগন্যান্সি যদি একবার হয়, সেকেন্ড টাইমও আসতে পারে, তাই? হ্যাঁ। হ্যাঁ।
মানে সেক্ষেত্রেও আমাদের অ্যাভয়েড করার মতো হ্যাঁ, আসবেই বলে কোনো কথা নেই, মানে কিন্তু আসতে পারে চান্স রয়েছে, মানে সেক্ষেত্রে কিন্তু প্রিভেনশনের কোনো রকম সিস্টেম কিছু নেই, তাই তো? তো এটা একটা সমস্যার ব্যাপার। ওকে, তো ম্যাডামের সঙ্গে আমরা ডিসকাস করলাম এতক্ষণ বিভিন্ন প্রশ্ন নিয়ে, যেগুলি পেশেন্টরা সাধারণত আমাদের করে থাকেন বা আমাদের পেজে বলে থাকেন। তো আপনাদের এই ধরনের যদি কোনো প্রশ্ন থাকে, অবশ্যই আপনারা ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে লিখতে পারেন, অথবা ম্যাডামের নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে, ম্যাডামের সঙ্গে সরাসরি যোগাযোগ করে নিতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং অবশ্যই আমাদের এই পডকাস্ট যে ভিডিওটা অবশ্যই শেয়ার করুন। যাদের মধ্যে এই প্রবলেমগুলি রয়েছে, যাদের সঙ্গে বন্ধু বান্ধব রয়েছে, তাদের সঙ্গে অবশ্যই শেয়ার করুন, যাতে মানুষজন উপকৃত হন এবং এই বিষয় নিয়ে যাতে আরো সজাগ হন। অবশ্যই শেয়ার করুন। সুস্থ থাকুন এবং ভালো থাকুন। নমস্কার।